আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বিষয় তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছিল। তো এই অধ্যায় নিয়ে মোটামুটি আমরা অনেকগুলো ক্লাস করেছি, হয়তো আর একটা ক্লাস নিব এটার উপরে। এরপর আমরা নতুন একটি অধ্যায়ে যাব। তো তোমাদের সাথে মানে সূত্র, অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্কগুলো নিয়ে সবগুলো নিয়ে আলোচনা হয়েছে, আর হয়তো একটা বা দুটো নিয়ম বাকি আছে, ওগুলো নিয়ে আমরা আর একটা বা দুটো ক্লাসের মধ্যে অধ্যায়টা শেষ করে দেব, নতুন একটা অধ্যায়ে যাব। তো এই ক্লাসটা শুরু করার আগে আমি সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। এরপর বাকি ভিডিওর যে সামনের যে অংশগুলো আসতেছে সেগুলো দেখবে, কারণ এর সাথে সাথে যদি তোমরা এটা না বুঝো, না করো, তাহলে এগুলো কখনো তোমাদের মনে থাকবে না। কারণ বিষয়টা হচ্ছে যে ফিন্যান্স বিষয়টা যতটা সহজ মনে করতেছে অতটা সহজ না, অনেকটা কঠিন আছে। যদি নিয়মিত না করো তাহলে এটা অনেক বেশি বোঝা হয়ে দাঁড়াবে সবার উপরে। আমরা আজকে যে একটা গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সবাই একটু লক্ষ্য করো, উপরে একটু লক্ষ্য করো। জনাব সোহান তোমার স্টার ব্যাংকে বাণিজ্যিক বার্ষিক 8% সুদে বর্তমানে কিছু টাকা তোমার জমা রাখেন। ঠিক আছে, আবার বলতেছি, জনাব সোহান স্টার ব্যাংকে বার্ষিক 8% সুদে, ঠিক আছে, বর্তমানে কিছু টাকা জমা রাখেন। একটি নির্দিষ্ট সময় পরে তিনি 3 গুণ অর্থ ফেরত পাবেন। একটা নির্দিষ্ট সময়টা কিন্তু বলা নাই, ঠিক আছে। অন্যদিকে জনাব শিশির 5 বছর পর তোমার 5 বছর পর ব্যবসার জন্য 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, কি জনাব শিশির 5 বছর পর ব্যবসার জন্য 5 লক্ষ টাকা দিয়ে, কত টাকা? 5 লক্ষ টাকা কিন্তু, ঠিক আছে, টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ঠিক আছে, এই জন্য তিনি তোমার সুরমা ব্যাংকে আগামী 5 বছর প্রত্যেক বছরে 50,000 টাকা রাখেন। আবার বলতেছি, এই জন্য তিনি সুরমা ব্যাংকে আগামী 5 বছর প্রত্যেক বছরে তোমার 50,000 টাকা করে জমা রাখেন। ঠিক আছে, তো তোমার সুরমা ব্যাংকের সুদের হারটা হচ্ছে 10%। সুরমা ব্যাংকের যে সুদের হার সেটা হচ্ছে কয় পার্সেন্ট? 10%। তো আমাদের উদ্দীপকটা তো আমি আবার বলতেছি, একটু সবাই লক্ষ্য করো। তোমার জনাব সোহান স্টার ব্যাংকে বার্ষিক 8% সুদে বর্তমানে কিছু টাকা ব্যাংকে মানে কিছু টাকা জমা রাখেন। তো এই একটি নির্দিষ্ট সময় পর তিনি 3 গুণ অর্থ ফেরত পাবে, মানে যে টাকাটা জমা রাখছে তার 3 গুণ অর্থ ফেরত পাবে। ঠিক আছে, তো কত টাকা সেটা বলা নাই। ঠিক আছে, তোমার হচ্ছে যে কত সময়টা সেটা এখানে কিন্তু বলা নাই, সুদের হারটা বলা আছে। অন্যদিকে জনাব শিশির 5 বছর পর ব্যবসার জন্য 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই জন্য তিনি সুরমা ব্যাংকে আগামী 5 বছর প্রত্যেক বছরে 50,000 টাকা জমা রাখবেন। সুতরাং সুরমা ব্যাংক সুদের হারটা হচ্ছে 10%। ঠিক আছে, তো আমাদের যে আজকে করণীয়গুলো কী কী দেখি। একটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে সময়রেখা কী। সময়রেখা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে তোমার কখন কার্যকরী সুদের হার এবং নামিক সুদের হার সমান হয় ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকে জনাব সোহান কত বছর পরে অর্থ ফেরত হবেন, মানে এখানে আমাকে এনের মানটা বের করতে হবে, কত বছর। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার উদ্দীপকে উল্লেখিত জনাব শিশিরের তোমার সিদ্ধান্ত বাস্তবায়ন কি সম্ভব কি, ঠিক আছে, যুক্তিসহ ব্যাখ্যা করার জন্য বলছে। তো আমাদের যে প্রথম প্রশ্ন এসেছে সময়রেখা কি। ঠিক আছে, সময়রেখা কি আমরা একটু দেখি। দেখো, উদ্দীপক একটু লক্ষ্য করো। এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সংগঠিত হওয়ার সময় যে রেখার মাধ্যমে তোমার উপস্থাপন করা হয় তাকে কি বলে? সময়রেখা। আবার বলতেছি, নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সংগঠিত হওয়ার সময় যে রেখার মাধ্যমে তোমার উপস্থাপন করা হয় তাকে কি বলে? সময় রেখা। ঠিক আছে, এরপর আমার যে প্রশ্ন ছিল এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই খ নম্বর প্রশ্নটা বারবার কিন্তু আমাদের পরীক্ষায় আসে। হচ্ছে কখন কার্যকরী সুদের হার নামিক সুদের হারের সমান হয় ব্যাখ্যা করো। ঠিক আছে, কখন কার্যকরী সুদের হার নামিক সুদের হারের সমান হয় ব্যাখ্যা করার জন্য বলছে। ঠিক আছে, এটা আবার বলছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার যে প্রশ্ন লক্ষ্য করো, তোমার বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রকৃত সুদের হার তোমার নামিক সুদের হারের কি হয়? সমান হয়।
আবার বলতেছি, এটা বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রকৃত সুদের হার তোমার নামিক সুদের হারের সমান হয়। তোমার বিষয়টিকে তোমার উদাহরণ সাহায্যে যদি ব্যাখ্যা করা যায় তাহলে কীভাবে হয় দেখো, তোমার ব্যাংকের সুদের হার যদি 12% হয়, ঠিক আছে, তো ব্যাংক বছরে একবার সুদ প্রদান করে। বছরে কয়বার সুদ প্রদান করে? একবার, ঠিক আছে। তো এক্ষেত্রে নামিক সুদের হার হচ্ছে 12%, ঠিক আছে। তো কারণ নামিক সুদের হার প্রকৃত সুদের হার কী হবে? সমান হবে। তো এখন দেখো প্রকৃত সুদের হার যদি বের করতে হয় তাহলে কীভাবে বের করবো আমরা? দেখো প্রকৃত সুদের হারের সূত্র EIR সমান সমান 1 প্লাস I/M হোল পাওয়ার m, ঠিক আছে, মাইনাস কি 1, ঠিক আছে। তো এখানে লেখা হয়েছে, একটু সবাই লক্ষ্য করো এখানে। তো তো এখানে আমরা মানগুলো দিচ্ছি, একের মানে তো আয়ের মানটা কত? 12%, 0.12। আর তোমার এম এর মানটা কত হবে? 1, ঠিক আছে। উভয় পাশে দিচ্ছি, দুই জায়গায় দিচ্ছি, এম এর মানগুলো 1 আর বিয়োগ 1টা লিখলাম, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে আমার এখানে দাঁড়াচ্ছে যে এটা 1.12 বিয়োগ 1, তাহলে কত হয়? 0.12 হয়। তার মানে কি 12%। তাহলে আমরা বলতে পারি, সুতরাং উপযুক্ত উদাহরণে তোমার বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রকৃত সুদের হারটা হচ্ছে 12%, যা নামিক সুদের হারে কী হবে? সমান, ঠিক আছে। এই জন্য শুরুতেই বলা হয়েছে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রকৃত সুদের হার নামিক সুদের হারের সমান হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝছো। তারপর দেখো, উদ্দীপকের জনাব সোহান কত বছরের পরে অর্থ, মানে উদ্দীপকের জনাব সোহান কত বছর পরে অর্থ পাবেন, ঠিক আছে। কত বছর পর অর্থ পাবেন বলতে গেলে ওখানে ইয়ার মধ্যে উদ্দীপকটা একটু লক্ষ্য করো। বলছে কি, স্টার ব্যাংকে 8% সুদে বর্তমান কিছু টাকা জমা রাখেন, নির্দিষ্ট সময় পরে, ঠিক আছে, 3 গুণ অর্থ পাবেন। সময়টা কত সেটা তো আমাদের জানা নাই, ঠিক আছে। তো আমাদের ওই সময়টা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা কী করতে হবে? নিজের থেকে কিছু ধরে অঙ্কটা করতে হবে, কারণ আমাদের এখানে কিছুই বলা নাই, শুধুমাত্র 8% এই জিনিসটা কি আছে? বলা আছে, আর বাকিগুলো কি কিছুই বলা নাই। তো সবাই একটু উপরে স্ক্রিনে লক্ষ্য করো। দেখো আমি এখানে লিখে চেষ্টা করছি জনাব সোহানের প্রাপ্য অর্থের তোমার মেয়াদ নির্ণয়, ঠিক আছে। তো দেওয়া আছে কি, সুদের হারটা 8% দেওয়া আছে, 0.8%, আর বাকিগুলো আমাদেরকে নিজ থেকে ধরতে হবে। যেমন আমি ধরলাম কি, ধরি বর্তমান মূল্য PB ইকুয়াল কত? 100 টাকা, আর ভবিষ্যৎ মূল্য FB ইকুয়াল কত? 100 গুণ কত হবে? 3, তাহলে কয় পার্সেন্ট হলো? 3%, তাহলে কত? 300 টাকা, ঠিক আছে। তাহলে 3 গুণ যদি বৃদ্ধি পায়, ভবিষ্যৎ মূল্য হবে 100 টাকার ভবিষ্যৎ মূল্য 3 গুণ বৃদ্ধি পেলে 300 টাকা, কিন্তু সময়টা কত এটা আমার নাই, এটাই নির্ণয় করতে হবে মূলত। তো কিসের সূত্র দিব? তোমার ভবিষ্যৎ মূল্য। আমরা জানি FB সমান সমান PB ইন্টু 1 প্লাস I হোল পাওয়ার n, ঠিক আছে। আবার বলতেছি, আমরা জানি FB ইকুয়াল PB ইন্টু 1 প্লাস I হোল পাওয়ার কি n, ঠিক আছে। তো এটা লক্ষ্য করো, এখানে FBর মানটা আমি বসাইছি, FBর মানটা বসানো হয়েছে কত? এখানে 300 টাকা বসাইছি। তারপর পির মানটা বসালাম কত? একটু স্ক্রিন লক্ষ্য করো, 100 টাকা। তারপর 1 প্লাস মানে 1 যোগ আয়ের মান বসালাম 0.8, ঠিক আছে। আর পাওয়ার হচ্ছে যে n এ রাখলাম, ঠিক আছে। তো এরপর পরের লাইনটা একটু লক্ষ্য করো, এখানে 300 100 এই পাশে আসলে ভাগ হয়ে গেছে, ভাগ হওয়ার পর বাকিটা যে পাশে হবে। এরপর দেখো 300কে যখন 100 দিয়ে ভাগ করছি তাহলে আমার দ্বারা কত? 3, ঠিক আছে। এরপর যে পাশে হবে। এখন দেখো একটা নতুন এখানে নিয়ম আনা হয়েছে, উপপক্ষকে তোমার হচ্ছে যে লগ দ্বারা গুণ করে। আমি 3-এর সাথে লগ গুণ করলাম, আর এখানে যে 1.08 হোল পাওয়ার n আছে এটার সাথে লগ গুণ করলাম। তখন লগ গুণ করার কারণ হচ্ছে যে আমার যেহেতু n এর মানটা নির্ণয় করতে হবে, তো n এর মান নির্ণয় করার জন্য আমাকে একটা উৎস দরকার। তো সেটা কি করতে হবে? সেই উৎসটা হচ্ছে লগের মাধ্যমে আমার বের করতে হচ্ছে, নির্ণয় করতে হচ্ছে, ঠিক আছে। তখন একটা নির্দিষ্ট মান বের হবে। তারপর আমি কি করলাম, ওইখানে লেখো লগ আনার পরে উপরে পাওয়ার nটা সামনে নিয়ে আসলাম পরের লাইনে, আর বাকিগুলো ঠিক আছে। এরপর এটা পক্ষান্তর করছি, মানে তোমার n লগ 1.08 সামনে আসলাম, আর হচ্ছে যে লগটা সমান চিহ্ন ডান পাশে নিয়ে গেলাম। তারপর n সমান সমান এটা ভাগ হইলো, ভাগ হওয়ার পর আমার যে মানটা দাঁড়ায় সবাই লক্ষ্য করো 14.27 বছর, ঠিক আছে। তার মানে যে আমার আজকের যে টাকাটা আছে সেটা যখন মানে কিছুটা মানে কিছু সময় পরে, নির্দিষ্ট সময় পরে 3 গুণ হবে, তখন আমার সময়টা হচ্ছে যে কত? এই 8% করে যদি হয় সময়টা লাগবে 14 বছর, মানে 14 বছর 2.7, 14.27 বছর, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি জনাব সোহানের তোমার যে অর্থটা 3 গুণ হয়ে ফেরত আসতে সময় লাগবে 14 বছর, মানে 14.27 বছর পর্যন্ত সময় লাগতে পারে, ঠিক আছে। এরপর আমাদের যে বলা হয়েছে, উদ্দীপকে উল্লেখিত জনাব শিশিরের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব কি, ঠিক আছে, যুক্তিসহ ব্যাখ্যা করো। তো উদ্দীপকে
উল্লিখিত জনাব শিশিরের যে সিদ্ধান্ত ওটা বাস্তবায়ন সম্ভব কিনা, তাহলে আমাদের উদ্দীপকটা একটু লক্ষ্য করো। প্রথমে আমাদের সময়টা নির্ণয় করা হলো, কিন্তু পরে দেখো কিনা অন্যদিকে জনাব শিশির 5 বছর পর ব্যবসার জন্য তোমার 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 5 লক্ষ টাকা একটা মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করছে, একটা শর্ত। আবার এজন্য তিনি কি হচ্ছে উনি করেছেন, তিনি সুরমা ব্যাংকে আগামী 5 বছর প্রত্যেক বছরে 85,000 টাকা জমা রাখবেন। 85,000 টাকা প্রত্যেক বছর কি হচ্ছে জমা রাখবেন। তো সুরমা ব্যাংকের সুদের হারটা হচ্ছে 10%। সুরমা ব্যাংকের সুদের হারটা কত? 10%। আর বলতেছি উনি হচ্ছে যে প্রত্যেক বছর কত 85,000 টাকা করে জমা রাখবে, ঠিক আছে। আর সুরমা ব্যাংকের সুদের হার হচ্ছে 10%। তো আমাদের কিস্তি, ঠিক আছে। তাহলে আমাদের যে অঙ্কটা করতে হবে কিস্তির যে অঙ্ক সেটা করতে হবে, ঠিক আছে। তো আমার নির্ণয় করতে হবে কি ভবিষ্যৎ মূল্য, ঠিক আছে। তো আমার দরকার 5 লক্ষ টাকা, উনি 85,000 টাকা জমা রাখবে, আর সুদের হার হচ্ছে 10%। এগুলো সব বলে দেওয়া আছে, মানে এখানে বলা আছে। তো আমার ভবিষ্যৎ মূল্যটা কত হবে এইভাবে যদি রাখে, ঠিক আছে। তো সবাই একটি স্ক্রিন লক করো। তো জনাব শিশিরের সিদ্ধান্ত বাস্তবায়নে সম্ভাব্যতা মূল্যায়ন করতেছি আমরা। তো দেওয়া আছে এখানে বার্ষিক সুদের হারটা কত, মানে 85,000 তোমার বার্ষিক জমার যে পরিমাণ মানে কিস্তির যে পরিমাণ সেটা হচ্ছে কত 85,000 টাকা এর মান। তারপর সুদের হার যেটা আছে সেটা হচ্ছে যে তোমার 10%, 0.10 আয়ের মান। আর এনটা হচ্ছে কি 5 বছর, এটা বলা আছে এখানে। তো আমাদের কিস্তির যে সূত্রগুলো ভবিষ্যৎ মূল্য সেই সূত্র দিতে হবে। এফ বি এ আমরা জানি এফ বি সমান সমান এ ইন্টু তোমার হচ্ছে যে 1 + i⁻n - 1 / i, ঠিক আছে। তো এভাবে যদি লিখতে যাও তো এখানে আমরা জাস্ট এর মানটা বসাবো 85,000, তারপরে গিয়ে ওইখানে এই সেম লাইনে আয়ের মান বসাবো 10%, নিচে 10%, হোল পাওয়ার n এর মান হচ্ছে 5 বিয়োগ 1, এটা লিখলাম। তো 85,000 গুণ উপরে যখন আমরা ক্যালকুলেশন করবো মানে কি তোমার 1.10 হোল পাওয়ার মানে 5টা দিব, তাহলে তখন আমার মানটা বের হয় 1.6105,1, ঠিক আছে। বিয়োগ আর লাস্টে একটা বসাবো। তো ভাগ কত হবে 0.10 মানে 10%। তো 85,000 গুণ উপরে যখন 1 বিয়োগ করবো তাহলে কি 1 মাইনাস যদি বিয়োগ হয়ে যায় তাহলে 0.6105,1 হয়, আর নিচে হচ্ছে 10%, ঠিক আছে। তো আবার 85,000 এটা যখন ভাগ করবো, ভাগ করলে আমার যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে 6.1051, ঠিক আছে। তো 85,000কে এই 6.1051 দিয়ে যখন আমি গুণ করব, আমার যে মানটা হয় যে ফলাফল যেটা বের হয় সেটা হচ্ছে 5,18,933.50 টাকা। তাহলে আমার যে প্রয়োজনটা সেটা ছিল 5 লক্ষ টাকা, কিন্তু আমাদের এখানে 85,000 করে 10% সুদে যখন আমি 5 বছর পরে টাকাটা তুলবো জমা রাখার পরে 85,000, আমার যে মানটা বের হয় সেটা হচ্ছে কত 5,18,933.50 টাকা, ঠিক আছে। তাহলে আমরা ব্যাখ্যাটা এভাবে দিতে পারি, জনাব শিশিরের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য তোমার হচ্ছে 5,18,000, ঠিক আছে, 933.50 টাকা। তবে মেশিন কেনার জন্য তোমার প্রয়োজন হবে 5 লক্ষ টাকা, ঠিক আছে। সুতরাং জনাব শিশির তার জমাকৃত অর্থ দিয়ে তার মেশিন কেনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, ঠিক আছে। মানে তার যে মেশিন ক্রয়ের যে একটা সিদ্ধান্ত আছে সেটা সে করতে পারে, মানে ইচ্ছা করলে এটা বাস্তবায়ন করতে পারে। তো অঙ্কটা আসলে তোমরা আমার যে ক্লাসগুলোর করার সাথে সাথে ফিনান্স ব্যাংকিং প্রথম পত্র বিশেষ করে এই ক্লাসগুলো করার সাথে তোমরা খাতা কলম নিয়ে সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে বসবে। মানে আমার সাথে সাথে যদি অঙ্কটা তোমরা যদি নোট করতে পারো, তুলতে পারো, বা ভিডিও যখন 1 বার 2 বার 3 বার করে দেখবে, তখন এই অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তবে শর্ত তোমাদের অবশ্যই সূত্রগুলো কী করতে হবে, মুখস্থ রাখতে হবে, আর উদ্দীপকটা বারবার পড়তে হবে। উদ্দীপক যদি বারবার পড়ো তাহলে আমাদের যে এখানে যে প্রশ্নগুলো আছে, যে ইয়াটা হয় তোমার যে মানটা চাই উত্তরে, যে সেটা কি খুব সহজে আমরা বের করতে পারবো। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। এরপরও যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, তোমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে জানাবে, অথবা তোমাদের কলেজের পেজের মধ্যে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা যদি নিয়মিত হচ্ছে বাসায় যে কাজগুলো করার এগুলো করো। আর সেকেন্ড ইয়ারের যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছ তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট সময়ের মধ্যে জমা দিয়ে দিবে, কারণ 30 তারিখের মধ্যে সবার অ্যাসাইনমেন্ট কি জমা দেওয়া হবে। আর যারা এখনও যদি কেউ নিউজ না পেয়ে থাকে তাদেরকে নিউজটা পৌঁছে দাও এবং দ্রুত কাজগুলো শেষ করতে বলো, ঠিক আছে। তো
তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।